আমি আমার বান্ধবী রিয়াকে বললাম, রিয়া আমি আর পারছি না, মামা প্রতিদিন অকারণে আমার কাছে আসার চেষ্টা করেন। আমি ভীষণ অস্বস্তি বোধ করি কিন্তু কিছু করতে পারছি না। রিয়া গম্ভীর মুখে বলল, তুই একা থাকলে ওনার সামনে যাস না। একদিন মা মার্কেট গিয়েছিলেন কোনো কিছু কিনতে, আমি বাসায় পড়ছিলাম। হঠাৎ ধীরে ধীরে মামা আমার রুমে আসলেন। তারপর বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবা যাতে আমি তোমাদের আরও ভালো ভালো গল্প উপহার দিতে পারি। তাহলে চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি সাবরিনা আক্তার, আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার জীবনের এক গভীর অভিজ্ঞতা নিয়ে। এই গল্পের মূল চরিত্র আমার মায়ের এক পরিচিত ব্যক্তি, যিনি আমাদের জীবনের একটা সময়ে অনেকটা কাছের মানুষ হয়ে উঠেছিলেন। কিন্তু সেই ঘনিষ্ঠতার আড়ালেও লুকিয়েছিল কিছু অস্বস্তিকর মুহূর্ত, যা আমাকে ভাবতে বাধ্য করেছিল। সব মানুষকে কি সত্যিই বিশ্বাস করা যায়? আমার আবু বিদেশে থাকতেন, সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে ছিল। আর আমিও আমার মা উম্মে কুলসুম একসাথে থাকতাম আমাদের ছোট্ট বাড়িতে। মা ছিলেন খুবই সদয় ও প্রাণবন্ত একজন মানুষ। আমাদের আশেপাশের মানুষজন তাকে অনেক শ্রদ্ধা করতেন। মায়ের অতিথি পরায়ণ মনোভাবের জন্য আমাদের বাড়িতে সবসময় মানুষের আনাগোনা লেগেই থাকত। আমাদের বাড়ির পাশে একদিন নতুন একজন ভাড়াটিয়া এলেন, তার নাম শাকিলুর রহমান। চাকরির সূত্রে তিনি আমাদের এলাকায় এসেছিলেন। আমি তাকে মামা বলে ডাকতাম, কারণ বয়সে তিনি আমার বাবার মতোই ছিলেন। তিনি ছিলেন হাসি খুশি এবং সহজভাবেই মিশতে পারতেন। মা ও তার সঙ্গে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। আর তিনিও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতেন, খোঁজ খবর নিতেন। শাকিল মামা আমার প্রতি খুব যত্নশীল ছিলেন। কখনো স্কুল থেকে ফিরলে ছোটখাটো উপহার দিতেন, আবার পড়াশোনার খোঁজখবর নিতেন। প্রথম দিকে আমি সত্যিই ভেবেছিলাম তিনি হয়তো আমাকে নিজের মেয়ের মতো দেখেন। আমি তাকে সম্মান করতাম এবং সহজভাবে মিশতাম। কিন্তু কিছু সময় পর আমি বুঝতে পারি তার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসছে। মাঝে মাঝে তার দৃষ্টিভঙ্গি আমাকে অস্বস্তিতে ফেলত। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ি। এই আচরণ কি স্নেহের প্রকাশ নাকি অন্য কিছু? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, হয়তো আমি ভুল বুঝছি। একদিন মা বাইরে ছিলেন আর আমি বাড়িতে একা ছিলাম। হঠাৎ মামা এসে হাজির হলেন। বললেন তিনি মায়ের জন্য কিছু এনেছেন। আমি স্বাভাবিকভাবে তাকে বসতে বলি, কিন্তু তার কথাবার্তা, দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে আমার মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে, কিন্তু বুঝতে পারছিলাম পরিস্থিতি স্বাভাবিক নেই। আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাই, বলি চা বানাতে যাচ্ছি। ভেতরে একরকম অজানা উদ্বেগ কাজ করছিল। হঠাৎ দেখি মামাও রান্নাঘরের দিকে এলেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন, সাবরিনা তুমি খুব ভালো মেয়ে, আমি তোমাকে খুব পছন্দ করি। তার কথায় এক ধরনের অস্বস্তিকর ঘনত্ব ছিল। আমি কোনোমতে হেসে পরিস্থিতি সামাল দিই এবং বলি, মামা আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। সেদিন আমি নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। মামা চলে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম। বুকের ভিতর তখনও ধড়ফড় করছিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক হচ্ছে না, কিন্তু আমি কাউকে কিছু বললাম না। মায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং বিশ্বাসের কারণে আমি বিষয়টা নিয়ে চুপ রইলাম। কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম, ভবিষ্যতে আমাকে আরও সচেতন থাকতে হবে। সেদিনের ঘটনার পর আমার মনের ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করছিল। শাকিল মামার সেই দৃষ্টি, তার কথার সুর, সবকিছুই আমার ভেতরে একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি করেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই বিষয়টি নিয়ে এখনই কাউকে কিছু না বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করব। মা তখনও মামাকে আমাদের পরিবারের একজন ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী বলেই বিশ্বাস করতেন। আমি চাইনি মায়ের সেই বিশ্বাস একেবারে চটকে যাক। পরবর্তী কয়েকদিন শাকিল মামার আগমন কমে গিয়েছিল। আমি ভাবলাম হয়তো সেদিনের আচরণ নিয়ে তিনিও বুঝতে পেরেছেন যে কিছুটা সীমা অতিক্রম হয়ে গিয়েছিল। কিন্তু এই ধারণা বেশিদিন স্থায়ী হল না। এক সন্ধ্যায় যখন মা ঘরে ছিলেন, আমি আমার ঘরে বই পড়ছিলাম। হঠাৎ শাকিল মামার কণ্ঠ শুনতে পেলাম। তিনি বসার ঘরে মায়ের সঙ্গে গল্প করছেন। তার কণ্ঠে শুনলাম, কুলচুম আমি সাবরিনার জন্য একটা উপহার এনেছি। ও কোথায় মা আমাকে ডাকলেন। কিছুটা দ্বিধা নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। মামার হাতে ছোট একটি প্যাকেট। তিনি হেসে বললেন, সাবরিনা এটা তোমার জন্য, খুলে দেখো, আশা করি ভালো লাগবে। আমি প্যাকেটটা হাতে নিয়ে দেখি ভেতরে একটি সুন্দর ডায়েরি। আমি হেসে বললাম, ধন্যবাদ মামা,
কিন্তু তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা আমাকে আবার সেই পুরনো অস্বস্তিতে ঠেলে দিল। অদ্ভুত এক অনুভব, যেটা কোনো শিশুসুলভ স্নেহের দেশটির মতো মনে হচ্ছিল না। সেদিন মা ঘরে ছিলেন বলেই হয়তো কিছু অস্বাভাবিক কিছু ঘটেনি, কিন্তু এরপর থেকে মামা প্রায়ই আমার জন্য ছোট ছোট উপহার নিয়ে আসতে লাগলেন। কখনো চকলেট, কখনো বই, আবার কখনো ছোট সাজসজ্জার জিনিস। মা এতে আনন্দ পেতেন, বলতেন, শাকিল ভাই কত ভালো, দেখো তোমার জন্য কত কিছু নিয়ে আসছেন। আমি শুধু মৃদু হাসতাম, কিন্তু আমার মনে সন্দেহর মেঘ ঘন হতে লাগল। একদিন সকালে মা বললেন, সাবরিনা, আমি তোমার খালার বাড়ি যাচ্ছি, আজ ফিরতে দেরি হবে। কিছু দরকার হলে শাকিল ভাই তো পাশেই আছেন, তাকে বলো। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, মা তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কিন্তু মায়ের যাওয়ার পর থেকে এক অজানা আতঙ্ক ঘিরে ধরল আমাকে। সিদ্ধান্ত নিলাম, আজ সারাদিন ঘরের দরজা বন্ধ রেখেই কাটাব। বিকেলের দিকে মামা এলেন, দরজায় টোকা দিয়ে বললেন, সাবরিনা, আমি শাকিল, তোমার জন্য কিছু এনেছি। দরজাটা খুলো। আমি দরজার কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম তার হাতে একটা প্যাকেট। বললাম, মামা, আমি একটু ব্যস্ত আছি, প্যাকেটটা দরজার সামনে রেখে যান। তিনি হেসে কিছু বললেন না, কিন্তু তার মুখভঙ্গিতে এমন কিছু ছিল যা আমার অস্বস্তি আরও বাড়িয়ে দিল। প্যাকেটটা এনে ঘরে ঢুকে দেখি ভেতরে একটি ছোট নেকলেস। জিনিসটা দেখতে সুন্দর হলেও আমার মনে হচ্ছিল এর পেছনে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি নেকলেসটা একপাশে রেখে দিলাম। সেদিন রাতে মা ফিরে এলে আমি বলতে চেয়েও কিছু বলতে পারলাম না। মা এখনও মামার প্রতি গভীর বিশ্বাস রেখে চলেন। আমি জানতাম আমার বলা হয়তো সহজে বিশ্বাসযোগ্য হবে না। পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় শাকিল মামাকে দেখলাম। তিনি আমাকে দেখে হেসে বললেন, নেকলেসটা কেমন লাগো সাবরিনা? আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম আর দ্রুত রাস্তা পার হলাম। আমার ভেতরে তখন শুধু একটাই প্রশ্ন, তিনি কি সত্যি আমার ভালো চাচ্ছেন নাকি তার ভেতরে অন্য কিছু চলছে? সেদিন সন্ধ্যায় আমি আমার ডায়েরিতে সবকিছু লিখে রাখলাম। আমি অনুভব করছিলাম এসব ঘটনা নীরবে রাখার চেয়ে লিখে রাখা ভালো, কারণ যদি পরিস্থিতি একদিন সত্যি গুরুতর হয়ে দাঁড়ায়, তাহলে এই লেখাগুলো হতে পারে আমার একমাত্র প্রমাণ। আমি নিজেকে বোঝালাম, সাবরিনা, তুমি ভয় পেও না, তুমি নিজের সুরক্ষা নিশ্চিত করবে। আমার ভেতরে জন্ম নিল এক দৃঢ় সংকল্প, নিজেকে রক্ষা করব, সম্মান নিয়ে বাঁচব। শাকিল মামার আচরণ আমাকে দিনে দিনে আরও সতর্ক করে তুলছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে এড়িয়ে চলব এবং কখনই তার সঙ্গে একা কোনো পরিস্থিতিতে থাকব না। কিন্তু বাস্তবে সেটা করা খুব সহজ ছিল না। তিনি আমাদের পরিবারের এতটাই কাছের একজন হয়ে উঠেছিলেন যে তার উপস্থিতি পুরোপুরি এড়ানো কঠিন ছিল। মা তার প্রতি অগাধ আস্থা রাখতেন, আর আমি এখনও সেই আস্থা ভাঙার মতো শক্তি খুঁজে পাইনি। একদিন সকালে আমি স্কুলের জন্য তৈরি হচ্ছিলাম। মা তখন রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ দেখি শাকিল মামা আমাদের বাড়িতে এলেন। তিনি মায়ের সঙ্গে গল্প করতে করতে আমার দিকে তাকালেন সেই অস্বস্তিকর দৃষ্টিতে। বললেন, সাবরিনা, আজ স্কুলে যাচ্ছ? আমারও এদিকে যেতে হবে, চাইলে একসাথে যাই। আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি দ্রুত জবাব দিলাম, না মামা, আমার বান্ধবী আসছে, আমরা একসাথে যাব। মা হেসে বললেন, শাকিল ভাই, আপনি তো খুব খেয়াল রাখেন আমাদের সবার। আমি শুধু মাথা নেড়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। স্কুলে গিয়েও মন বসছিল না। আমি আমার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার কাছে শাকিল মামার সম্পর্কে কিছু বলতে চাইলাম, কিন্তু শুরুটা করতে পারছিলাম না। শেষ পর্যন্ত বললাম, রিয়া, একটা সমস্যা হচ্ছে। আমাদের পাশের বাড়ির মামা, উনি আমার প্রতি একটু বেশি নজর দেন। আমি অস্বস্তি বোধ করি। রিয়া একটু থেমে বলল, সাবরিনা, তুই সাবধানে থাক, এইসব জিনিস হালকাভাবে নিস না, তোর মাকে বলা যায় না। আমি বললাম, মা ওনাকে খুব বিশ্বাস করে, তাই কিছু বললে হয়তো বিশ্বাসই করবে না। রিয়া বলল, তাহলে তুই কখনো একা থাকিস না, আর কিছু হলে আমাকে জানাস। রিয়ার কথাগুলো আমাকে কিছুটা সাহস দিল। আমি মনে মনে স্থির করলাম, এখন থেকে আমি আমার প্রতিটি পদক্ষেপ খুব সতর্কভাবে চালাব। সেদিন বিকেলে বাড়ি ফিরে দেখি শাকিল মামা এসেছেন, মার সঙ্গে বসে আছেন। আমাকে দেখে বললেন, সাবরিনা, এই নাও, তোমার জন্য কিছু ফল এনেছি। আমি বিনয়ীভাবে ধন্যবাদ দিয়ে প্যাকেটটা নিয়ে চুপচাপ ঘরে ঢুকে পড়লাম। আমি আর আগের মতো স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলতে পারছিলাম না। কয়েকদিন পর একটা ঘটনা আমার সন্দেহকে আরও দৃঢ় করে তোলে। মা একদিন বললেন, সাবরিনা, আমি পাশের গ্রামে যাচ্ছি, তোমার মামির বাড়ি, তুমি বাড়িতে থাকো। আমি শাকিল ভাইকে বলে দিয়েছি। মাঝে মধ্যে খোঁজ নিতে আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, মা, আমি কি তোমার সঙ্গে যেতে পারি?
মা হেসে বললেন, না মা, তোমার তো স্কুল আছে। তাছাড়া শাকিল ভাই তো পাশেই আছেন। আমি আর কিছু বলতে পারলাম না। মায়ের যাওয়ার পর আমার ভিতরে একটা অজানা ভয় কাজ করতে লাগল। কিছুক্ষণ পর শাকিল মামা এলেন, দরজায় টোকা দিয়ে বললেন, সাবরিনা, তোমার মা বলেছেন তোমার খবর রাখতে আমি এসেছি। আমি দরজা পুরো খুললাম না, ফাঁক করে দাঁড়িয়ে বললাম, আমি ঠিক আছি মামা, ধন্যবাদ। তিনি হেসে বললেন, একটু ভেতরে আসি, তোমার জন্য কিছু এনেছি। আমি তাড়াতাড়ি বললাম, আমি এখন পড়ছি, খাবারটা রেখে যান। তিনি একটু বিরক্ত মুখে প্যাকেটটা রেখে চলে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম। আমার মন অস্থির হয়ে উঠল। এই আচরণ একেবারেই সাধারণ বা আত্মীয় সুলভ মনে হচ্ছিল না। আমি আমার ডায়েরি খুলে সব লিখে রাখলাম। তার দৃষ্টি, তার প্রতিটি অস্বস্তিকর মুহূর্ত তার উপহার। আমি বুঝে গিয়েছিলাম এই ডায়েরি হতে পারে ভবিষ্যতে সত্যি কিছু হলে আমার একমাত্র ভরসা। সেদিন রাতে মা বাড়ি ফিরলেন। তাকে দেখে আমি কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি আর কতদিন এভাবে নিজেকে চুপ করে রাখব? কখন আমি মাকে সত্যিটা বলতে পারব? আমি জানতাম যদি এই আচরণ চলতেই থাকে তাহলে আমাকে কিছু একটা করতেই হবে। আমি নিজের মনের ভেতর বললাম, সাবরিনা, তুমি দুর্বল হবা না, তুমি নিজেকে রক্ষা করবে, তুমি চুপ থাকবে না। শাকিল মামার আচরণ আমার জীবনে এক ধরনের অদৃশ্য চাপের মতো হয়ে দাঁড়িয়েছিল। প্রতিদিন নিজেকে আরও সতর্ক রাখতাম, কিন্তু তার উপস্থিতি যেন আমাকে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলছিল। আমি ভাবছিলাম, আর কতদিন এভাবে চলবে? মাকে কিছু বলার সাহস পাচ্ছিলাম না, কারণ মা এখনও তাকে পরিবারের ঘনিষ্ঠ মানুষ হিসাবেই দেখতেন। তবুও নিজের নিরাপত্তার কথা ভেবে আমি সিদ্ধান্ত নিই, আর চুপ করে থাকা যাবে না। একদিন স্কুল থেকে ফিরছিলাম, রাস্তায় হঠাৎ শাকিল মামার সঙ্গে দেখা হয়ে গেল। তিনি হেসে বললেন, সাবরিনা, আজ এত তাড়াতাড়ি ফিরলে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। আমার ভিতর অস্থিরতা শুরু হয়ে গেল। শান্তভাবে বললাম, মামা আমার বান্ধবী সঙ্গে আছে, আমরা একসাথে যাব। তিনি কিছুক্ষণ চুপ থেকে হাসলেন। ঠিক আছে, সাবধানে যেও। আমি তাড়াতাড়ি রওনা দিলাম, কিন্তু তার দৃষ্টির চাপ যেন আমার পেছনে থেকে গেল। সেদিন বিকেলে আমি আবার রিয়ার সঙ্গে কথা বললাম, রিয়া, আমি আর পারছি না। মামা প্রতিদিন অকারণে আমার কাছে আসার চেষ্টা করেন। আমি ভীষণ অস্বস্তি বোধ করি, কিন্তু কিছু করতে পারছি না। রিয়া গম্ভীর মুখে বলল, তুই একা থাকলে ওনার সামনে যাস না, আর ডায়েরি যেটা লিখছি ওটা খুব ভালো কাজ। তবে আরেকটা জিনিস কর, আমাদের স্কুল এর কাউন্সিলর ম্যাডাম এর সঙ্গে কথা বল। উনি তোর পাশে থাকবেন। ওর পরামর্শ আমার মনে যেন নতুন একটা আশা জাগাল। পরদিন আমি স্কুলে গিয়ে কাউন্সিলর ফারজানা আপার সঙ্গে দেখা করলাম। তাকে সব ঘুরে বললাম, মামার অস্বাভাবিক মনোযোগ, উপহার দেওয়ার প্রবণতা আর আমার অস্বস্তির কারণগুলো ফারজানা বা মনোযোগ দিয়ে শুনলেন এবং শান্তভাবে বললেন, সাবরিনা, তুমি খুব সাহসী, তুমি ঠিক কাজ করেছ। এই ধরনের আচরণ গুরুত্ব সহকারে নেওয়া দরকার। তুমি কখনো একা ওনার সামনে থেকো না। আর তোমার মাকে বলা যায় কি না সেটা ভাবো, দরকার হলে আমি তোমার সঙ্গে কথা বলবো। আমি একটু হালকা অনুভব করলাম। বললাম, আপা, আমি চেষ্টা করব। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে ঠিক করলাম মাকে সব বলবো। কিন্তু সন্ধ্যায় দেখি শাকিল মামা আবার এসেছেন, মার সঙ্গে বসে কথা বলছেন, আর আমি আমার ঘরে বসে আছি। কিছুক্ষণ পর তিনি আমার ঘরের দরজা এসে বললেন, সাবরিনা, তোমার জন্য একটা বই আনেছি, পড়াশোনায় কাজে লাগবে। আমি দরজা খুলে বইটা নিয়ে বললাম, ধন্যবাদ মামা, আমি এখন পড়ছি। তিনি হেসে চলে গেলেন, কিন্তু সে হাসি আমার মনে আবার অস্থিরতা ছড়িয়ে দিল। রাতে আমি আমার ডায়েরি খুলে সব লিখে রাখলাম। তার অয়াচিত মনোযোগ, কথাবার্তা, উপহারের কথা, সবকিছু বিস্তারিতভাবে লিখলাম। আমি বুঝছিলাম এই ডায়েরিটাই এখন আমার আত্মরক্ষার একমাত্র সহায়ক হতে পারে, কারণ পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে তাহলে লেখাগুলোই প্রমাণ হতে পারে। পরদিন সাহস করে মায়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। মা তখন রান্নাঘরে। আমি গিয়ে বললাম, মা, তোমার সঙ্গে একটা জরুরি কথা বলার আছে। মা হাসি মুখে বললেন, বলো মা, কি হয়েছে? আমি একটু থেমে বললাম, শাকিল মামা আমার প্রতি একটু বেশি মনোযোগ দেন, সেটা আমাকে অস্বস্তিতে ফেলে। মা কিছুটা অবাক হয়ে বললেন, তিনি তো তোমাকে নিজের মেয়ের মতো দেখেন, তুমি হয়তো ভুল বুঝছ। আমি আর কিছু বললাম না। মনে হচ্ছিল যেন মনের ভার হালকা করার আগেই তা আবার জমে গেল। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি হাল ছাড়ব না। কাউন্সিলর আবার কথা মনে পড়ে গেল। ভাবলাম পরদিনই আবার তার সঙ্গে কথা বলবো।
আমি জানতাম এখন চুপ করে থাকা মানে নিজেকে আরও বিপদে ফেলা। আমি নিজের মনেই বললাম, সাবরিনা, তুমি শক্ত থাকো। এই পরিস্থিতির বিরুদ্ধে তোমাকেই দাঁড়াতে হবে। আমার ভেতরে একটা সাহসিকতা জন্ম নিচ্ছিল। আমি জানতাম এই লড়াই একা হলেও আমাকে লড়তেই হবে। মাকে বলার চেষ্টা করেও আমি বুঝে গিয়েছিলাম শাকিল মামার প্রতি তার বিশ্বাস এত সহজে টলবে না। মা ভেবেছিলেন আমি হয়তো বাড়তি কিছু কল্পনা করছি, কিন্তু আমি জানতাম আমার অস্বস্তির পেছনে সত্যিকারের কারণ আছে। আমার ভিতরে তখন একটা দৃঢ় সংকল্প জন্ম নিয়েছিল, এই পরিস্থিতি থেকে আমাকে বের হতেই হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আবার ফারজানা আবার সঙ্গে কথা বলবো। আমি জানতাম তিনি আমাকে সঠিকভাবে গাইড করবেন। পরের দিন স্কুলে গিয়ে আমি ফারজানা আপার সঙ্গে দেখা করলাম। তাকে বললাম, আপা, আমি মাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু মা বুঝতে পারছেন না। আমি এখন খুব অস্বস্তি বোধ করছি, কি করব? আপা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, সাবরিনা, তুমি সাহসী মেয়ে। তুমি যেটা করছো সেটা ঠিক পথ। তুমি চাইলে আমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে পারি। আর একটা পরামর্শ, যদি কখনো তিনি আবার এমন আচরণ করেন, তুমি তোমার ফোন সেই মুহূর্তের কথাবার্তা রেকর্ড করে রাখতে পারো। এটা ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমি আপার কথায় নতুন করে শক্তি পেলাম। আমি ঠিক করলাম যদি আরেকবার এমন পরিস্থিতি আসে, আমি ফোন রেকর্ড চালু রাখব। কয়েকদিন পর এক সন্ধ্যায় শাকিল মামা আবার আমাদের বাড়িতে এলেন। মা তখন রান্নাঘরে ছিলেন। মামা আমাকে দেখে বললেন, সাবরিনা, কেমন আছো? তোমার জন্য কিছু এনেছি। আমি ফোনটা পকেটে রেখে রেকর্ড চালু করলাম। হাসিমুখে বললাম, মামা, আপনি সবসময় কেন এত কিছু আনেন? তিনি হেসে বললেন, তুমি আমার খুব প্রিয়, তোমার জন্য ছোট কিছু আনতেই পারি। কথাগুলোর ভেতরে একটা অস্বস্তিকর সুর ছিল, যেটা আগেও আমি অনুভব করেছিলাম। আমি বললাম, মামা, আমি এখন মায়ের কাছে যাচ্ছি। তারপর রান্নাঘরের দিকে চলে গেলাম। রাতে আমি রেকর্ডটা আবার শুনলাম, শাকিল মামার কথার ভঙ্গি, সুর, সব মিলিয়ে আমার মনে আবার সেই অস্বস্তি ফিরে এল। কিন্তু এবার আমি কাঁদিনি, বরং ভেতরে একটা সাহস অনুভব করলাম। রেকর্ডিংটা ফোন সেভ করে রাখলাম। আমি জানতাম এটা এখন আমার পক্ষে সত্যি বলার একটা শক্ত প্রমাণ। পরদিন আবার ফারজানা আবার সঙ্গে দেখা করে রেকর্ডটা শোনালাম। আবার রেকর্ড শুনে গম্ভীরভাবে বললেন, তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছ সাবরিনা। এই রেকর্ডিং তোমার মাকে বোঝানোর জন্য যথেষ্ট হতে পারে। যদি উনি তখনও বুঝতে না পারেন, আমি তোমার সঙ্গে গিয়ে কথা বলবো। আমি ওনার কথা শুনে একটু স্বস্তি পেলাম। এবার আমি বুঝলাম আমি আর একা নই, আমার পাশে কেউ আছেন। বাড়ি ফিরে আমি মাকে আবার বলার সাহস করলাম। বললাম, মা, আমি যা বলেছিলাম সেটা সত্যি। আমি খুব অস্বস্তি বোধ করি এবং আমি তার কিছু কথাবার্তা রেকর্ড করেছি। তুমি একবার শুনবে? মা একটু অবাক হয়ে ফোনটা নিলেন। রেকর্ডিং শুনে তার মুখ গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে তিনি শুধু বললেন, সাবরিনা, তুমি ঠিক বলছো, তুমি ঠিক আছো তো? আমি বললাম, মা, আমি এখনও ঠিক আছি, কিন্তু আমি চুপ থাকতে চাই না। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বললেন, আমি তোকে বুঝতে পারিনি মা, তুই এতদিন একা এসব সহ্য করেছিস। আমি শাকিলার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। আমার চোখে জল চলে এলো, কিন্তু এবার সেটা দুঃখের জন্য নয়, এটা ছিল এক ধরনের মুক্তির অনুভূতি। আমি জানতাম এখন একটা পরিবর্তনের শুরু হয়েছে। আমি নিজেকে বললাম, সাবরিনা, তুমি দুর্বল নও, তুমি নিজেকে রক্ষা করতে পারো এবং তুমি এই লড়াই জিতবেই। মা যখন রেকর্ডিংটা শুনলেন, তখন তার চোখে যে বিস্ময় আর দুঃখের ছায়া ফুটে উঠেছিল, তা আমার মনে গভীরভাবে দাগ কেটে গেল। আমি বুঝতে পারলাম শাকিল মামার উপর যে অন্ধ বিশ্বাস ছিল তা এক মুহূর্তেই ভেঙে পড়েছে। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, সাবরিনা, আমি এতদিন বুঝতে পারিনি তুমি এসব কষ্ট একা সহ্য করেছ। আমি কিছু বলতে পারলাম না, শুধু মায়ের কাঁধে মাথা রেখে চুপ করে থাকলাম। পরদিন সকালে মা আমাকে বললেন, সাবরিনা, আমি তার সঙ্গে কথা বলবো, এটা আর বাড়তে দেব না। আমি মাকে বললাম, মা, তুমি একা কথা বলো না, আমি ফারজানা ম্যাডাম এর সঙ্গে যোগাযোগ করেছি, উনি সাহায্য করতে পারবেন। মা একটু ভেবে বললেন, ঠিক আছে, তাহলে আমরা ওনার সঙ্গে দেখা করি। মায়ের এই সাড়া আমার মনে স্বস্তি আর সাহস জাগাল। আমি মনে করলাম এই সমস্যার একটা সঠিক সমাধান এবার হয়তো সম্ভব। সেদিন বিকেলে আমরা দুজন ফারজানা আপার সঙ্গে দেখা করলাম। আমি আবার সব খুলে বললাম, আর মা রেকর্ডিংটা শোনালেন। আপা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, আপনার মেয়ে সত্যি সাহসী, সে সঠিক সময় আমাদের কাছে এসেছে। আমি পরামর্শ দেব, আপনারা শাকিল ভাইয়ের সঙ্গে সরাসরি আলাপ করুন।
পরিস্থিতি পরিষ্কারভাবে তাকে জানিয়ে দিন, যদি তাতে সমাধান না হয় তাহলে স্থানীয়ভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে। মা মাথা নেড়ে সম্মতি দিলেন। সন্ধ্যায় মা তাকে বাসায় ডাকলেন। আমি আমার ঘরে ছিলাম, কিন্তু বাইরে থেকে সব শুনছিলাম। মা শান্ত কিন্তু দীর্ঘ কণ্ঠে বললেন, শাকিল ভাই, আমি আপনাকে পরিবারের একজন বলেই বিশ্বাস করতাম, কিন্তু আপনার সাম্প্রতিক আচরণ আমাদের অস্বস্তিতে ফেলেছে। আমি চাই আপনি আর আমাদের বাড়িতে আসবেন না এবং সাবরিনার সঙ্গে একান্তে কোনো কথা বলবেন না। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আপা, আপনি হয়তো ভুল বুঝছেন। মা সরাসরি বললেন, এই বিষয়ে আর কোনো ব্যাখ্যা দরকার নেই, আপনি এক্ষুনি বিদায় নিন। তিনি চলে গেলেন। আমি মায়ের পাশে এসে বসলাম। মা আমার হাত ধরে বললেন, তোমাকে আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে দেব না। আমি চোখে জল নিয়ে বললাম, তুমি পাশে আছো মা, এটাই আমার সাহস। কিন্তু আমার মনে একটা দ্বিধা রয়ে গেল, তিনি কি এত সহজে থেমে যাবেন? পরের কিছুদিন তিনি আমাদের বাড়ির আশেপাশে আসেননি। আমি কিছুটা স্বস্তিতে ছিলাম, কিন্তু মনে হচ্ছিল ঝড় থেমে গেলেও বাতাস এখনো ভারী। আমি ফারজানা আপাকে সব জানালাম। তিনি বললেন, তুমি এখনো সতর্ক থাকবে, কিছু অস্বাভাবিক লাগলে আমাকে জানাবে। আমি ডায়েরিতে প্রতিটা ঘটনা লিখে রাখলাম যেন কিছু ভুলে না যাই। সকালে স্কুলে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় তার সঙ্গে দেখা হয়ে গেল। তিনি চুপচাপ শুধু তাকালেন, কিছু বললেন না। আমি দ্রুত পথ বদলে ফেললাম। আমার বুক ধুক ধুক করছিল। স্কুলে পৌঁছে আমি ফারজানা আপাকে ফোন করলাম। তিনি বললেন, কাল তুমি আর তোমার মা স্কুলে এসো, আমরা মিলে একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করব। সেদিন রাতে আমি মাকে সব জানালাম। মা বললেন, কাল আমরা আপার সঙ্গে কথা বলবো। আমি আর একটু ছাড় দেব না। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। আমি জানতাম এই লড়াই এখনো শেষ হয়নি, কিন্তু এটাও বুঝেছিলাম আমি আর একা নই। আমার পাশে আছে মা, পাশে আছে বিশ্বাসযোগ্য একজন বড় মানুষ। আমি নিজেকে বললাম, সাবরিনা, ভয়কে জয় করতে শিখেছ তুমি। তুমি দুর্বল নও, তুমি শক্তিশালী। মায়ের সঙ্গে ফারজানা আপার কাছে যাওয়ার সিদ্ধান্ত আমাকে নতুন শক্তি দিয়েছিল। আমি জানতাম এবার শাকিল মামার আচরণের একটা স্থায়ী সমাধান করতে হবে। পরের দিন সকালে আমি আর মা স্কুলে গেলাম। ফারজানা পা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা তার অফিসে বসে সব খুলে বললাম। আমি আমার ডায়েরির কথা বললাম, রেকর্ডিংটা আবার শোনালাম। মা এবার পুরোপুরি বুঝতে পেরেছিলেন যে শাকিল মামার আচরণ আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফারজানা আপা বললেন, কুলসুম আপা, আমার পরামর্শ হলো আমরা স্থানীয় নেতা বা কমিউনিটির কাউকে এ বিষয়ে জানাই। শাকিলকে সতর্ক করা হয়েছে, কিন্তু তিনি যদি এখনও না থামেন তাহলে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। মা মাথা নাড়লেন। তিনি বললেন, আমি চাই না আমার মেয়ে আর ভয় থাকুক। আমি এই বিষয়ে পাড়ার মুরব্বীদের সঙ্গে কথা বলবো। আমি মায়ের কথায় সাহস পেলাম। আমি বুঝলাম এবার আমরা একটা শক্ত অবস্থান নিতে যাচ্ছি। সেদিন বিকেলে মা পাড়ার একজন সম্মানিত মুরব্বী হাজী সাহেবের সঙ্গে কথা বললেন। আমিও সঙ্গে ছিলাম। মা তাকে পুরো ঘটনা খুলে বললেন। আমি আমার ডায়রিয়া রেকর্ডিংটা দেখালাম। হাজী সাহেব খুব মনোযোগ দিয়ে সব শুনলেন। তিনি বললেন, কুলসুম, তুমি ঠিক করেছ আমাকে জানিয়ে, এটা একটা গুরুতর ব্যাপার। আমি শাকিলের সঙ্গে কথা বলবো, এলাকা ছেড়ে চলে যেতে বলবো। আমার মনটা একটু হালকা হলো। আমি বুঝলাম এবার শাকিল মামাকে তার আচরণের জন্য উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। পরের দিন হাজী সাহেব শাকিল মামাকে ডেকে পাঠালেন। আমি আর মা সেখানে ছিলাম না, কিন্তু হাজী সাহেব পরে আমাদের জানালেন তিনি শাকিল মামাকে কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, শাকিল, তুমি যদি এই এলাকায় থাকতে চাও তাহলে তোমার আচরণ ঠিক করতে হবে, আর যদি না পারো তাহলে এই এলাকা ছেড়ে চলে যাও। শাকিল মামা কোনো কথা না বলে চুপ করেছিলেন। হাজী সাহেব আরও বললেন, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে তুমি তোমার আচরণ ঠিক না করলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব। কয়েকদিন পর আমরা শুনলাম শাকিল মামা তার ভাড়া বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। আমার মন থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা, তুমি আমার জন্য এত কিছু করেছ, আমি তোমাকে কখনো ভুলব না। মা আমার কপালে চুমু দিয়ে বললেন, সাবরিনা, তুমি আমার জীবন, আমি তোমার জন্য সব করব। আমি ফারজানা আপা আর হাজী সাহিলের কাছেও কৃতজ্ঞতা জানালাম। তাদের সাহায্য ছাড়া আমি এই বিপদ থেকে বের হতে পারতাম না। এই ঘটনার পর আমি আমার ডায়েরিতে শেষ একটা পাতা লিখলাম। আমি লিখলাম, আমি শিখেছি নিজের নিরাপত্তার জন্য লড়াই করতে হয়। আমি শিখেছি সাহস আর সতর্কতা আমাকে বাঁচিয়েছে।
আমি আরও শিখেছি সঠিক সময়ে সঠিক মানুষের কাছে সাহায্য চাওয়া কতটা জরুরি। আমি আমার ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম, কিন্তু জানতাম এই গল্প আমার জীবনের একটা বড় অংশ হয়ে থাকবে। এই গল্প থেকে বন্ধুরা আমরা একটা বড় শিক্ষা পেয়েছি। জীবনে অনেক সময় আমরা যাদের উপর ভরসা করি তারা হয়তো আমাদের প্রতি সৎ নাও হতে পারে, কিন্তু আমাদের নিজের নিরাপত্তার জন্য সবসময় সতর্ক থাকতে হবে। যদি কখনো কোনো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হও তাহলে চুপ করে থাকবে না, সাহস করে কথা বলো, সাহায্য চাও। কারণ তোমার নিরাপত্তা, তোমার সম্মান, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সাবরিনা আক্তার আমার গল্প দিয়ে তোমাদের বলতে চাই, নিজেকে ভালোবাসো, নিজেকে রক্ষা করো, কখনো ভয় পেয়ে হাল ছেড়ে দিও না।